নমস্কার, বাংলা গল্পে আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার রচিত ছোট গল্প দায়। আমি শুরু করি। বৌমার বাচ্চা হবে কথাটায় প্রবল আপত্তি সরলার। ওটা একা বৌমার নাকি, ছেলেরও। শিশু জন্মালে দুজনেই তো তার বাপ মা হবে। সরলা হেসে স্বামীকে বলেছিলেন, কথায় বলি বাপ মা, মা বাপ বলি না। শ্যামল বললেন, যাই বলো, মাই তো 9 মাস বাচ্চাকে পেটে ধরল, প্রসব যন্ত্রণা তো বাবা ভোগ করে না, মাই করে। সরলা বললেন, তাহলে তুমি তোমার ছেলের যাবতীয় অধিকার আমাকেই দিতে চাও? স্কুল ভর্তি করার সময় গার্জেন হিসেবে আমার নাম লেখনি। কথা বাড়ালেন না শ্যামল। মেল থেকে বের করা প্রিন্টের উপর আবার চোখ রাখলেন। মা, তোমার বৌমার বাচ্চা হবে। তোমাদের চমকে দেব বলে আগে বলিনি। এ মাসের 22 তারিখে ওর আসার কথা। এর আগে অনেকবার বলেছি, তুমি আসতে চাওনি। ভিসার জন্য যে কাগজ লাগবে তা পাঠাচ্ছি। কলকাতা ট্রাভেল এজেন্টকে বলে দিচ্ছি, ওখান থেকে টিকিট নিয়ে নিও। অন্তত 10 দিন আগে এসো। দ্বিতীয়বার পড়ার পর শ্যামল বললেন, মনে হচ্ছে ওরা তোমাকেই চাইছে, আমার কথা কোথাও লেখেনি। কাগজটা ছিনিয়ে নিয়ে পড়লেন সরলা। আশ্চর্য, আমাকে বলা মানে তোমাকেও বলা। পুজোর আগে যখন জামা কাপড়ের জন্য টাকা পাঠায়, তা কি শুধু আমার একার জন্যে? তোমারটাও ওর মধ্যে ধরা থাকে। ঋত্বিক ওরকম ছেলেই নয়। দেখো, আমার বয়স হয়েছে, অত দূর প্লেনে চেপে যেতে পারবো কিনা জানি না, তাই তুমি ঘুরে এসো। শ্যামল বললেন, তোমার থেকে আমি মাত্র 3 বছরের ছোট, আমার বুঝি বয়স হয়নি? তুমি না গেলে আমি কোথাও যাব না। সরলা তার শেষ কথা বললেন। ভিসার জন্য যখন কাগজপত্র এলো, তখন দেখা গেল ঋত্বিক শুধু সরলার কথাই ভেবেছে। শ্যামলের ভিসার জন্যে কোনো কাগজই পাঠায়নি। সরলা বললেন, নিশ্চয়ই ভুলে গিয়েছে। যা ভুলো ছেলে, একদম বাপের স্বভাব পেয়েছে। আমার কাগজটা দিয়ে দুজনের জন্য ভিসার জন্য আবেদন করো, তাতেই পেয়ে যাবে। সম্ভব না। তাছাড়া ভুলে যাচ্ছ, ঋত্বিক একা নয়, মোহিনীরও মতামত আছে। হয়তো সে চায় তোমাকে, আমি গিয়ে তো কোনো কাজে লাগবো না। মোহিনী যদি তাই ভেবে থাকে, তাহলে আমি যাচ্ছি না। আমেরিকায় যাওয়ার আগে সে আমার সঙ্গে কম দুর্ব্যবহার করেনি। সরলা বললেন, তার চেয়ে মোহিনী নিজের বাবা মাকে নিয়ে যেতে পারত। শ্যামল প্রসঙ্গ শেষ করতে চাইলেন। ইচ্ছের বিরুদ্ধে শুধু সরলার চাপে মার্কিন কনসুলেটে ইন্টারভিউ চেয়ে মেল করলেন শ্যামল। জবাবে তারিখও জানিয়ে দিলেন কনসুলেট কর্তৃপক্ষ। শ্যামল 100% নিশ্চিত ছিলেন তাকে ভিসা দেওয়া হবে না। বৃদ্ধ বাবা ছেলের কাছে গিয়ে ওদেশেই থেকে যাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠবেই। দ্বিতীয়ত, ছেলে তাকে স্পন্সর করে কোনো কাগজ পাঠায়নি। তখন বোঝাই যাচ্ছে সে চায় না তিনি ওখানে যান। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সরলা আর তাকে একসঙ্গে ডাকলেন অফিসার। কেন যেতে চাইছেন, কতদিন থাকবেন ইত্যাদি প্রশ্নের উত্তর সরলাই দিলেন। তার কাগজপত্র দেখে অফিসার বললেন, আপনাদের নাতি বা নাতনির জন্য আমার শুভেচ্ছা রইল। আপনারা এবার ফিরে যেতে পারেন। আমরা আপনাদের পাসপোর্ট বাড়িতে পাঠিয়ে দেব। 3 দিনের মধ্যেই ওই দুটো ছোট বই পেয়ে গেলেন ওরা। ভেতরে আমেরিকায় থাকার অনুমতি, যাকে ভিসা বলা হয়। 1 বছরের জন্যে ভিসা দেওয়া হয়েছে। সেদিনই ট্রাভেল এজেন্টকে ফোন করলেন সরলা। জানালেন ভিসা হয়ে গিয়েছে। ভদ্রলোক বললেন, আপনি তো একাই যাবেন, তাই এয়ার ইন্ডিয়াতে যাওয়াই ভালো। আমি একা যাব তা আপনাকে কে বলল? সরলা জানতে চাইলেন। আপনার ছেলে মানে ঋত্বিকবাবু তাই বলেছিলেন। টিকিটের দামও জানালেই পাঠিয়ে দেবেন বলেছেন। সে কি বলেছে জানি না, আমি আর আমার স্বামী যাব। তাহলে ওকে মেল করে দ্বিতীয় টিকিটের কথাটা বলি।
ও তো একটা মানে আমার টিকিটটার দাম দেবে বলেছে, তাই তো? তাই দিক, দ্বিতীয়টার দাম আমরাই দিয়ে দেব। বাহ, তাহলে আর কোনো সমস্যা রইল না। আর একটা অনুরোধ, ঋত্বিককে জানানোর দরকার নেই যে ওর বাবা আমার সঙ্গে যাচ্ছেন। ওকে একটু অবাক করে দিতে চাই। নিশ্চয়ই, ওকে কিছু জানাচ্ছি না, আপনি আস্থা রাখুন। শ্যামলের খুঁতখুঁতানি যাচ্ছিল না। মনে হচ্ছিল একেবারে অযাচিতভাবে তিনি যাচ্ছেন। ঋত্বিকের অবস্থা বেশ ভালো, স্বচ্ছন্দে দুটো টিকিট সে কেটেই দিতে পারত। এই সময় তার মনে পড়ল সুপ্রকাশের কথা। কলেজে তার সহপাঠী ছিল সুপ্রকাশ। পরে ইঞ্জিনিয়ার হয়ে আমেরিকায় চলে যায়। বছর দেড়েক আগে এসেছিল, দেখাও হয়েছিল। একটা কার্ড দিয়ে গিয়েছে। সে এখন বিপত্নিক, কুইন্সে থাকে। বলেছিল, আর কদিন বাঁচব, যদি পারো যোগাযোগ রেখো। খুঁজে পেয়ে গেলেন কার্ডটা। শ্যামল স্ত্রীকে না বলে ফোন করলেন। নিউ ইয়র্কের সময় 9.5 ঘন্টা পিছিয়ে আছে কলকাতা থেকে। সুপ্রকাশই ফোন ধরলেন। শ্যামল আসছেন জেনে খুব খুশি হলেন। কবে কোন ফ্লাইটে আসছে জেনে নিয়ে বললেন, কোনো চিন্তা করো না। দিল্লি অবধি কোনো অসুবিধা হয়নি, কিন্তু দিল্লি থেকে নিউ ইয়র্ক প্রায় 15 ঘন্টা কাঠ হয়ে বসে থাকাটা অসহ্য হয়ে উঠল। এত কষ্ট করে মানুষ কেন যায়? বাঁ পাশে বসে সরলা বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়েছেন। ডান দিকে বসা এক বাঙালি প্রৌঢ় বললেন, আপনারা এমারেটসে যেতে পারতেন, দুবাইতে বিশ্রাম পেতেন। ভোর ভোর ওরা পৌঁছে গেলেন নিউ ইয়র্কে। আশ্চর্য ব্যাপার, ইমিগ্রেশন কাস্টমস পার হতে মাত্র 5-7 মিনিট সময় লাগলো। বেল্ট থেকে নিজেদের সুটকেস তুলে নিয়ে বাইরে বেরোতে অসুবিধা হলো না, কারণ ওগুলোর নিচে চাকা লাগানো ছিল। তাকে দেখে ছেলের প্রতিক্রিয়া কি হতে পারে তা প্লেনে বসে ভেবেছিলেন তিনি। আর যাই করুক, অপমানজনক কথা নিশ্চয়ই বলবে না। কিছু মানুষ দাঁড়িয়ে আছে আত্মীয় বন্ধুদের অভ্যর্থনা করার জন্যে। তাদের মধ্যে ঋত্বিক নেই। শ্যামল বললেন, সে কোথায়? এত সকালে ঘুম থেকে উঠে আসছে, দেরি তো হতেই পারে, সরলা বলল। আমরা 19 ঘন্টা জেগে আসছি, আর সে একটু আগে উঠতে পারে না? রাগ করো না, আমরা এখন কলকাতায় নেই, সরলা নিচু গলায় বললেন। শ্যামল, এই শ্যামল! শ্যামল মুখ ঘুরিয়ে দেখলেন সুপ্রকাশ হাসি মুখে এগিয়ে আসছে। তাকে জড়িয়ে ধরে সুপ্রকাশ বললেন, ওয়েলকাম, তাহলে শেষ পর্যন্ত এদেশে এলে? ও হ্যাঁ, নমস্কার কি বলবো, ওঠান। আমি সুপ্রকাশ, আপনার স্বামীর সঙ্গে এককালে কলেজে পড়তাম। সরলা নমস্কার করলেন, তারপর স্বামীর দিকে তাকালেন। সুপ্রকাশ এয়ারপোর্টে আসবেন তা শ্যামল তাকে বলেননি। এই দুটো সুটকেস তো, তোমরা বাইরে নিয়ে দাঁড়াও, আমি পার্কিং থেকে গাড়িটা নিয়ে আসছি। সুপ্রকাশ একটা সুটকেস তুলে নিলেন। আরে রাখো রাখো, শ্যামল আপত্তি জানালেন। আমাদের নিতে ঋত্বিক আসবে, ওর জন্য অপেক্ষা করতে হবে। ঋত্বিক আমাদের ছেলে। ও, তাহলে তোমরা এখন ঋত্বিকের বাড়িতেই যাচ্ছ? সরলা বললেন, আপনি আসবেন তা তো আমি জানতাম না। এ কি কথা, শ্যামল আমার সহপাঠী, সে আসছে আর আমি এয়ারপোর্টে আসবো না, তা কি হয়? সুপ্রকাশ হাসলেন। আরও মিনিট 10 পরে সরলা ব্যস্ত হলেন। আচ্ছা, ওদের ফোন করা যায় না? ফোন নাম্বার আছে? সুপ্রকাশ জানতে চাইলেন। ব্যাগ থেকে ছোট্ট নোটবুক বের করে পাতা খুলে নাম্বার বের করে এগিয়ে ধরতেই সেটা দেখে নিজের মোবাইলে ডায়াল করলেন সুপ্রকাশ। একটু পরেই তিনি কথা বললেন। নমস্কার, আপনি ঋত্বিক বলছেন? বেশ, এখানে কথা বলুন। মোবাইল তখন সরলাকে দিলেন সুপ্রকাশ। সরলা কথা বললেন। কিরে, তুই কোথায়? সে কি হয়েছে বৌমার? ডাক্তার ডেকেছিস? ও ও না না না, কে তো আসেনি। ঠিক আসবে বলছিস? দেখি।
ফোন ফেরত দিলেন সরলা। তার মুখ বেশ গম্ভীর। কি হয়েছে? শ্যামল জিজ্ঞেস করলেন। বৌমার শরীর নেহাতি খুব খারাপ হয়েছে জানো। এদেশে নাকি কল দিলে ডাক্তার বাড়িতে আসে না। আর একটু বেলা হলে বৌমাকে নিয়ে ঋত্বিক যাবে হাসপাতালে। বলল ঘণ্টাখানেক আগে সে আরেকজনকে অনুরোধ করেছে এয়ারপোর্টে এসে আমাকে নিয়ে যেতে। চিন্তা করতে নিষেধ করল, সরলা বললেন। কীরকম শরীর খারাপ? পেন শুরু হয়েছে নাকি? সেসব কিছুই বলল না। ওরা তো বাড়িতে থাকবে না, আমরা কি হাসপাতালে যাব? আমি না বুঝতে পারছি না। সরলা মাথা নাড়লেন। আরও আধ ঘন্টা চলে গেলে শ্যামল বললেন, এভাবে কতক্ষণ অপেক্ষা করব? মাথা ঘুরছে আমার। সুপ্রকাশ বললেন, 3 মিনিট দাঁড়াও। তিনি চোখের বাইরে চলে গেলে সরলা বললেন, যাকে পাঠিয়েছে সে আমাদের কখনো দেখেনি, চিনবে কি করে? তোমার নাম লেখা বোর্ড হাতে নিয়ে নিশ্চয়ই ঘুরবে। এসে গেলে নিশ্চয়ই দেখতে পেতাম। লোকটা আদৌ আসবে কি না তাতে আমার সন্দেহ আছে। তুমি আজ পর্যন্ত কোনো পজিটিভ ভাবনা ভেবেছ? হ্যাঁ? সরলা শাসন করলেন। আচ্ছা, তুমি যদি একা আসতে তাহলে এখন কি করতে? এই বিদেশে কাউকে চেনো না, ছেলে আসছে না, বদলে অন্য কাউকে বলেছে তোমাকে নিয়ে যাবার জন্যে, আর সেও আসছে না। কি করতে? ঠিকানা তো আছে, একটা ট্যাক্সি ড্রাইভারকে বলতাম পৌঁছে দিতে। কত ভাড়া চাইতো তুমি জানো না? হয়তো $150। তাছাড়া গিয়ে দেখতে বাড়ির তালা বন্ধ, ফুটপাতে বসে থাকতে হতো। বলে যেন খুশি হলেন শ্যামল। সুপ্রকাশ গাড়ি নিয়ে এলেন। নিচে নেমে বললেন, ঋত্বিকের সঙ্গে আমি আবার কথা বললাম। ওরা যে হাসপাতালে যাচ্ছে সেটা আমার জানা। বাড়িতে গেলে তো কোনো লাভ হবে না। চলো সেখানেই যাই। ডিকি খুলে সুটকেস দুটো তুলে নিলেন তিনি। যে ছেলেটি আসবে এয়ারপোর্টে, সরলার খারাপ লাগছিল। ঋত্বিক তাকে ফোন করে দিচ্ছে না আসার জন্য। শ্যামল সুপ্রকাশকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওকে আমার কথা বলেছ? বলার সুযোগই পাইনি। ওর স্ত্রী আপত্তি করছিলেন, কেন ফোনে এত কথা বলছে সে, শব্দ শুনলে তার মাথায় লাগছে, বললেন সুপ্রকাশ। গাড়ি জেএফকে থেকে বেরিয়ে গেল। বিদেশে প্রথম আসা সত্ত্বেও জানলার বাইরেটা দেখার মানসিকতা স্বামী বা স্ত্রীর কারোরই ছিল না। হঠাৎ শ্যামল বললেন, হাসপাতালে গিয়ে আমি কি করব? তা অবশ্য, সুপ্রকাশ বললেন। এই সময় তার মোবাইল বেজে উঠল। তিনি গাড়ি চালাতে চালাতেই সেটাকে অন করে বললেন, ইয়েস ঋত্বিক। আঙ্কেল, মা এত জার্নি করে এসে হাসপাতালে কোনো আরাম পাবে না। মোহিনীকে ওরা কখন ছাড়বে, আদৌ ছাড়বে কিনা বুঝতে পারছি না। আপনার যদি খুব অসুবিধা না হয় তাহলে মা আপনার বাড়িতে গিয়ে রেস্ট নিলে সব সমস্যার সমাধান হয়। আপনি কিছু মনে করবেন না তো? নট অ্যাট অল। বাই। ফোন অফ করে সুপ্রকাশ হাসলেন। যাকগে, আমার কপাল ভালো, অনেক দিন পরে চুটিয়ে আড্ডা মারা যাবে। বোঠান, আপনারা আসছেন জেনে কাল জ্যাকসন হাইট থেকে বাজার করেছি। লাউ, চিংড়ি, বড় বড় রুই মাছ, ইলিশ, এমনকি এঁচোড় পর্যন্ত কিনে স্টক করেছি। শুনেছি ওসব এখানে পাওয়া যায়। সব কাল রাত 10টা পর্যন্ত রান্না করেছি। তুমি রান্না করতে পারো নাকি? শ্যামল অবাক হলেন। কয়েকটা পদ রাঁধলে অন্যরকম হয়ে যায়, বাকিগুলো হয়ে যায়। আরে বিদেশে থাকতে হলে রান্নাটা তো জানতেই হবে, সুপ্রকাশ বললেন। সুপ্রকাশের বাড়িটি দোতলা, মাটির নিচেও ঘর আছে, সামনে চিলতে বাগান। বাগান এবং বাড়ির সর্বত্র মালিকের সজাগ নজর রয়েছে, তা দেখলেই বোঝা যায়। 3টে শোয়ার ঘরের একটা যেন তাদের জন্যই সাজানো ছিল। সুপ্রকাশ বললেন, আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। সরলা বললেন, আপনি কেন? আমি চেঞ্জ করেই আসছি। একদম নয়,
সুপ্রকাশ মাথা নাড়লেন। দেশে যা করতেন তা এখানে অন্তত আজকের দিনটায় আপনাকে করতে দেব না। আজ না হয় কষ্ট করে আমার রান্নাই খাবেন। সুপ্রকাশ চলে গেলে সরলা বললেন, ভদ্রলোক বেশ হাসি খুশি বলো। আমার তো ওর এখানে এসে অনেক স্বস্তি হচ্ছে, শ্যামল বললে। জবাব দিলেন না সরলা। ব্রেকফাস্ট টেবিলে এসে অবাক হয়ে গেলেন ওরা। ডিমের পোচ, টোস্ট, কর্নফ্লেক্স, কলা, দুধের পায়েস, একটা বড় কাঁচের পাত্রে রসগোল্লা। সুপ্রকাশ জানালেন, এদেশে চমৎকার মিষ্টি পাওয়া যায়, খেলে চিনি বাড়বে না কিন্তু। শ্যামল বললেন, না সুপ্রকাশ, তুমি অনেক এগিয়ে গিয়েছ। চেষ্টা করলেও এরকম পোচ আমি বানাতে পারতাম না। কি করে পারবে? কখনো রান্নাঘরে ঢুকেছ? সরলা হাসলেন। খাওয়া শেষ হলে সরলা বললেন, আমি একটা কথা বলি, ঋত্বিক কখন বাড়িতে ফিরবে জেনে নিয়ে আমাকে আপনি ওর ওখানে দিয়ে আসুন। আজই? সুপ্রকাশ জিজ্ঞাসা করলেন। হ্যাঁ। শ্যামল তাকালেন। সরলা বললেন, তুমি কদিন তোমার বন্ধুর কাছে থাকো। আমেরিকায় আসার কথা যেদিন শুরু হয়েছিল সেদিন থেকেই তোমার মুখের চেহারা বদলে গিয়েছিল। সেটা কেটে গেল এই বাড়িতে আসার পর। তুমি আবার আগের মতো নর্মাল হয়ে গিয়েছ। ইচ্ছে হলে মাঝে মাঝে গিয়ে ওদের সঙ্গে দেখা করে এসো। আমিও আসতে পারি যদি কেউ নিয়ে আসে, সরলা বললেন। কিন্তু আমি এখানে আছি শুনলে তোমার ছেলে অপমানিত বোধ করবে না? বোধ হয় না। কেন এই কথা বলছো? এদেশে থাকতে থাকতে বোধ হয় নিজের ছেলে মেয়ে এবং স্ত্রীর বাইরে অন্য কারো সম্পর্কে ভাবার অবকাশ এরা পায় না। তাই সহজেই অপরিচিত আঙ্কেলকে বলে দিতে পারে মাকে তার কাছে দিনের বেলায় রাখতে। শ্যামল মাথা নাড়লেন। তারপর জিজ্ঞাসা করলেন, তাহলে সরলা, তুমি ওখানে যেতে চাইছো কেন? যাচ্ছি কারণ আমার এখানে আসার টিকিটের দাম ও পাঠিয়েছে। তোমার সেই দায় নেই, কিন্তু আমি যে দায়বদ্ধ। সরলা শ্বাস ফেললেন।